টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমরা বিষয় নির্ধারণ করেছি। সুতরাং এই বিষয়গুলো আজকে আমাদেরকে আলোচনা করা খুব জরুরি বলে মনে করেছিলাম। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইউএস এমবাসি ঢাকা তাদের ফেসবুক পেজ কিংবা ইউএস ট্রাভেল ডক্সে একটি নোটিশ বা সতর্কতা নোটিশ জারি করেছে এবারে। আবার এর আগে নোটিশ দিয়েছিল শুধুমাত্র, সেটা 11 ডিসেম্বর 2024-এ, আর এটা 6 জানুয়ারি 2025-এ একেবারে সতর্কতা নোটিশ দিয়েছে। বিশেষ করে নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী যারা আছে বা ভিসা ইন্টারভিউ যারা দিতে যাবে তাদের জন্যে যে ঢাকাস্থ আমেরিকান এম্বাসির কঠোর সতর্কতা নোটিশ জারি করেছে। কি নোটিশ জারি করেছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডিপোর্টেশন অর্ডার হয়ে গেলে আপনার কেসটি কিভাবে আবার রিঅ্যাডমিশন করবেন বা মোশন টু রিওপেন করে নিজেকে সুরক্ষিত করবেন, বিশেষ করে গত ট্রাম্প প্রশাসনের সময়ের অভিজ্ঞতার আলোকে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শকের বাইরেও তো আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই বিষয়গুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকে প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্ন দেখে শুনে বুঝে নিশ্চয়ই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় আইন বিশেষজ্ঞ মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব লজ এবং কমিউনিটি লিডার। মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। রানা ভাই অত্যন্ত সুন্দর উপস্থাপনা শুরুতেই করেছেন। আই এম ভেরি এক্সাইটেড টু ডু দি শো নাও। It is pleasure and honor to answer all these questions দর্শকদের এবং আলোচনা অংশগ্রহণ করার জন্য সবাইকে, যারা আসবেন সবাইকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে শত কর্মব্যস্ততার মধ্যে আমাদের সাথে অন্তত সংযুক্ত হয়েছেন। এবং কি নিয়ে আজকে আলোচনা করব সেটি নিশ্চয়ই ইতিমধ্যে আপনি শুনেছেন। প্রথমেই আপনার কাছে যেতে চাইব যে আমি বললাম যে ইউএস এমবাসি ঢাকা তাদের ফেসবুক পেজে একটি সতর্কতা নোটিশ দিয়েছে এবং ইউএস ট্রাভেল ডক্সেও তাদের এই সতর্কতার নোটিশটি দেওয়া হয়েছে। যে সেটা হচ্ছে যে নন ইমিগ্রেন্ট যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের ক্ষেত্রে DS-260 যে ফর্মটির কথা বলা হয়েছে, সেই ফর্মের বিষয়টি পুরোপুরি যদি পূরণ ঠিকমতো না করা হয়, বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ব্যবসায়ী ভিসা ইত্যাদি আবেদনের ক্ষেত্রে এমবাসি এই বিষয়টির উপরে গুরুত্ব দিয়েছে। আপনার কাছে জানতে চাইব যে কোন কোন বিষয়ের উপরে এই কঠোরতা কার্যকর করেছে তারা। আপনার কাছে জানতে চাইব যে যদি বৈধ DS-160 কনফার্মেশন নাম্বার না থাকে তবে সেক্ষেত্রে ভিসা ইন্টারভিউ বাতিল করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। তাহলে একজন ভিসা আবেদনকারীকে কি কি বিষয়ের উপরে সতর্ক থাকতে হবে। এবং যে আরও একটি প্রশ্ন হয়তো আপনার কাছে রাখবো যে ইন্টারভিউর কতদিন আগে এই DS-160 ফর্মটি আপডেট করা যাবে বা CGA পোর্টালে আপলোড করা যেতে পারে। এই প্রশ্নগুলো থাকবে। তার মধ্যেও আলোচনার মধ্যে হয়তো আরও প্রশ্ন আপনার কাছে রাখবো। তো জনাব মজুমদার, আপনাকে অনুরোধ করছি এই বিষয়টি নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করেন, তাহলে এই মুহূর্তে যারা বা আর কয়েকদিন পরে যারা ইন্টারভিউ দিতে যাবেন তারা সতর্ক হয়ে যেতে পারবেন যে তাদের এই DS-160 ফর্মটি ঠিকমতো তারা পূরণ করেছেন কিনা বা এর গুরুত্বটা কতটুকু আছে, সেই বিষয়গুলো তারা মিলিয়ে দেখতে পারবেন। জনাব এন মজুমদার। শিওর। সো আপনার কোশ্চেনটা ছিল এবং ইনকোয়ারি এবং ইনফরমেশনটা ছিল ভিজিট ভিসা। সো ভিজিট ভিসা B1 B2 কভার করবে DS-160। তো DS-160 তে ফিল আপ করার সময় ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনি কখন, কোথায়, কেন যাবেন, কি করতে যাবেন, কি উদ্দেশ্যে যাবেন, সেখানে আপনার আইটিনারি বলা হয় একটা জিনিস যে
কোথায় থাকবেন, কে এক্সপেন্স বহন করবে ইত্যাদি অত্যন্ত সুষ্ঠুভাবে আপনাকে লিখতে হবে। কারণ এটার কারণ হচ্ছে ইন্টারভিউ নেওয়ার আগেই ইন্টারভিউ অফিসার কিন্তু ওগুলো রিভিউ করে সে 99% অনেক সময় সিদ্ধান্ত নিয়ে দিবে আপনাকে ভিসা দিচ্ছে কি দিবে না। সেদিন অনেকের কোশ্চেন থাকে, এই আমার তো 1 মিনিটও নেই না, উনি কিভাবে আমাকে ভিসাটা ডিনাই করলো বা ভিসা দিয়ে দিল, দেখার মাত্রই 1 মিনিটের ভিতরে দিয়ে দিল। কারণ আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশনেই বোঝা যাচ্ছে যে আপনার কোন দরের মানুষ, কি কারণে যাচ্ছেন, ইতিপূর্বে ট্রাভেল করেছেন কি করেন নাই, আপনার পারপাস কি ছিল, রিটার্ন ফিরে আসার নিশ্চয়তা কি। ওই ফর্মে কিন্তু এমন এমন কোশ্চেন জিজ্ঞাসা করেছে, ওই কোশ্চেনের উত্তর এবং লেখার ভঙ্গিকে তারা অনেকটা বুঝে ফেলবে। এখন আসল কথায় আসি, যেটা আপনি বলছেন যে কতদিন কেন ভিসা ইন্টারভিউ কোন কোন বিষয়ের উপরে তারা জোর দিয়েছে সেটা হচ্ছে আপনার যখনই ডিএস 160 ফাইল করবেন এখানে একটা কনফার্মেশন ফেজ আসে। ওই কনফার্মেশন ফেজটা ইমিডিয়েটলি আপনাকে ফিল করে নিতে হবে, কারণ অনেক সময় এটা ডিজাইপিয়ারে আর পাবেন না। তো দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হবে আপনার পাসপোর্ট নিতে হবে, ইন্টারভিউ কার্ড নেওয়া হবে। এই 3টা জিনিস যদি না থাকে আপনাকে ঢুকতেই দিবে না। আচ্ছা, এই 3টা জিনিস যখন থাকার পর কুইক ইন্টারভিউতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইটিনারি বলতে বোঝায় আপনার ট্রাভেলের এক্সপেন্সটা কে বহন করবে এবং কার তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে আপনি থাকছেন সেটা যদি ওখানে উল্লেখ থাকে এবং এর সাপোর্টিং এ আপনি ব্যাংক স্টেটমেন্টটা এবং পাসপোর্টটা এবং যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসায়ের দলিলপত্র, আর যদি কোনো প্রকার শিক্ষাবিদ হয়ে থাকেন সে রিলেটেড ডকুমেন্ট, আইনজীবী হয়ে থাকলে বার অ্যাসোসিয়েশনের সনদপত্র, ডাক্তার হয়ে থাকলে মেডিকেল সার্টিফিকেশন, রিলেভেন্ট অনেকগুলো এক গাদা পেপার নেবেন না। যখন দেখা গেল আপনাকে একটা পেপার চাইছে ওইটা বাইর করতে লাগছে আপনার 10-15 মিনিট, খুঁজে পাচ্ছেন না, কারণ অত্যন্ত অল্প সময়, সে অল্প সময়ের জন্য ছোট্ট একটা ফোল্ডারে আপনাকে ভেরি রিলেভেন্ট ডকুমেন্ট, কনফার্মেশন পেজ, অ্যাপয়েন্টমেন্ট, পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, প্রফেশনাল সার্টিফিকেশন, বাইর দলিলপত্র, যেমন আপনি ধানমন্ডিতে বাড়ি আছে বা ফেনীতে আপনার 100 বিঘা বিল্ডিং আছে, এই ধরনের রিলেভেন্ট কাগজগুলো অত্যন্ত সুন্দর একটা নিয়ে যাবেন। এবং আপনি এমবেসিতে ঢোকার সময় যেন আপনার রাজপুত্র একদম অত্যন্ত ভদ্র মার্জিত এবং একজন নায়কের মতো চেহারা, বা আপনাকে দেখতে যেন মনে হয় যে আপনি একটা কারো করুণা ভিক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না, ইউ আর এ ট্রাভেলার, you go there and enjoy the beauty of the United States and will come back after your visa. Very important. জিজ্ঞাসা করবে আপনাকে আপনি যুক্তরাষ্ট্রে কতদিন থাকবেন। সেই ক্ষেত্রে যদি আপনার কারো গ্রাজুয়েশনে আসতেছেন যদি বলে থাকেন, বলবেন যে গ্রাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথেই ভেরি কুইকলি আমি চলে আসবো, 5-6 দিন থাকবো বা 7 দিন থাকবো, কারণ আমার তো এখানে অনেক বিজি। অথবা কারো অসুস্থ রোগীকে দেখতে আসছেন, সেক্ষেত্রে বলতে হবে যে ওনাকে একটু দেখবো, একটু ঘুরে চলে আসবো। কারণ যখনই বলেন যে আমি 6 মাস থাকবো, একটা রোগীকে 6 মাস পর্যন্ত দেখার দরকার হয় না, গ্রাজুয়েশনের জন্য 6 মাস থাকতে হয় না, কারণ তারা হয়তো ধরিয়ে নিতে পারে যে এই লোকটা 6 মাস থাকবে, ঘুরে গাড়ি দেখবে, হয়তো সেখানে সে অ্যাসাইলাম ফাইল করবে, থাকে যাবে। সুতরাং আপনি আসার পরে কি করবেন, দ্যাটস সামথিং ডিফারেন্ট। আপনি 6 মাস থাকতেই পারেন, বাট আপনার ইমপ্রেশনটা, ধারণাটা দিতে হবে যে ইউ আর ওয়েল এস্টাবলিশড পিপল, আপনার ঢাকাতে ব্যবসায় রমরমা ব্যবসা চলছে, অথবা আপনি একটা উকিল, আপনার অনেক ক্লায়েন্ট আছে, অথবা একজন ডাক্তার চেম্বারে অনেক বিজি, এগুলো আপনাকে দেখাইতে হবে। চমৎকার ভাবে যদি উপস্থাপন করতে পারেন আপনি ভিসা পেয়ে যাবেন। আবার যারা যেমন ফ্যামিলি ঢাকে আসছেন, ফ্যামিলির ভিসায় ফ্যামিলির আমন্ত্রণে আসছেন, তাদের জন্য রিকোয়ারমেন্টটা কিছুটা কম। যেমন কারো বিয়ে, যেমন আপনি আপনার মেয়ের বিয়ে, এখানে মেয়ের বিয়ে হবে, আপনি এখন এখানে ইমিগ্রেন্ট না, আপনাকে ডাকছে, বা আপনার ভাইয়ের বিয়ে হবে, বোনের বিয়ে হবে, ভাগিনের বিয়ে হবে, বা কারো এখানে বার্থডে পালন করা হবে, ওই সমস্ত রিকোয়ারমেন্ট গুলা কম। কারণ উনি সঙ্গত কারণে যার কাছে আসছে তার বাড়ি আছে, তার বাড়িতে থাকবে, সেখানে আইটিনারিটা বেশি মৌলিক বিষয় না, এবং বিভিন্ন রাষ্ট্রীয় ভ্রমণের বিষয়টাও অনেকটা প্রয়োজন নেই, সাদা পাসপোর্টে আসা যেতে পারে। সুতরাং আমি হাইলি এনকারেজ করি, নেভার এভার মিথ্যা কথা বলবেন না যে এক নাম আছে অন্য নামে অ্যাপ্লাই করলেন, ডিগ্রি পাস করেন না, বললেন যে আমি পিএইচডি পাস করছি। এই যে কতগুলো মিথ্যা ভুয়া বানোয়ার তথ্য যদি দিয়ে থাকেন, বিবাহিত হয়ে যাওয়া বলেন যে আমি সিঙ্গেল, পরবর্তী দেখা গেল আপনার বাচ্চা আছে 2টা, এটা কিন্তু পরবর্তী ইমিগ্রেশন প্রক্রিয়া ব্যাহত হয়। রানা ভাই, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যে আরো প্রশ্নটি রেখেছিলাম, যে ধরুন আমার ইন্টারভিউ আছে, এটা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে আমার ইন্টারভিউ, তাহলে সেই ইন্টারভিউ যেদিন আমি যাব
তার কয়দিন আগে আমাকে, যেহেতু আপনি বললেন যে DS 160 কনফার্মেশন নাম্বার যদি আপনার না থাকে আপনি ঢুকতেই পারবেন না, এবং তারাও এটা বলছে, এমবাসিও বলছে যে এই DS 160 কনফার্মেশন নাম্বার যদি না থাকে তাহলে ইন্টারভিউয়ের তারিখ ওই দিন যদি থাকেও এটা বাতিল করে দেবে। আপনার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে যে আপনাকে যেটা বললাম যে ধরুন আমার 1 মাস পরে বা মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে আমার ইন্টারভিউ ডেট আছে, কয়দিন আগে আমাকে এই DS 160 কনফার্মেশন নাম্বারের জন্য কয়দিন আমাকে আগে এটার নিতে হবে এই কনফার্মেশন নাম্বারটি, সেটা আপনি একটু যদি বলেন। শিওর, সেখানে আরেকটা কোশ্চেন আপনার ছিল কতদিন পর্যন্ত অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা যায়, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। সো কনফার্মেশন পেজটা যখনই DS 160 আপলোড করবেন, আপলোড যখন সাবমিট করেন, কনফার্মেশন পেজটা ইমিডিয়েটলি জেনারেট হয় ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে। ভেরি ইম্পর্টেন্ট, ওইসবের সাথে সাথে এটা প্রিন্ট করতে হবে, সেভ করতে হবে কম্পিউটারে, এবং সোজা যাওয়ার সময় নিয়ে যাবেন। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল ওখানে কেবল নোটিফিকেশন এবং সতর্কবার্তা ঢাকা এমবিসি, সেখানে বলছিল যে 1 সপ্তাহ আগে, কমপক্ষে ইন্টারভিউর 1 সপ্তাহ আগে যদি কোনো DS 160-তে কোনো প্রকার সংশোধনী আনতে হয় সেটা করতে পারেন যদি খোলা থাকে। তবে 1 সপ্তাহ আগে বা ইমিডিয়েটলি 2 দিন আগে বা 3 দিন আগে যদি আপনি সেখানে কিছু সংশোধন আনেন, সেটা তাদের নজরে নাও আসতে পারে এবং সেই ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। সুতরাং আমরা বলি যে আপনি যখন একবার সাবমিট করবেন, এরপর এখানে বারবার গিয়া সংশোধন নাই করাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ সাবমিট করার আগেই আপনাকে সবকিছু বুঝে সাবমিট করতে হবে। যেমন সবকিছু রেডি করার পরে কিন্তু আপনি 1 দিন 2 দিন 1 মাস পর্যন্ত ওয়েট করতে পারেন, সাথে সাথে সাবমিট করতে হবে না। যখন যদি দেখা গেল আপনি ফেসবুকে আপনার কোনো একটা অ্যাকাউন্ট আছে কিন্তু ওখানে বলছেন যে নাই, এটা কিন্তু মারাত্মক সমস্যা। তারা কিন্তু ওটা চেক করে দেখবে, দেখা গেলো আপনার নামে ফেসবুক পেজ আছে, অথবা দেখা গেলো ফেসবুক নাই কিন্তু আসি একটা বলছেন কিন্তু তারা সেখানে পায় নাই, এটাকে বলে ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন। সো এবং তারা নেম সার্চ করবে ওই নামে আগে কখনো আপনি ইন্টারভিউ ফেস করছিলেন কিনা। দেখা গেল আপনি এখানে বলছেন যে কখনোই আপনি আসেন নাই, কিন্তু তারা পাইছে যে একবার আপনি পাসপোর্ট নাম্বারে বা এই নামে বা নামের কিছুটা ঘরমিল করে আপনি একবার অ্যাপিয়ার করেছিলেন বা ফিঙ্গারপ্রিন্ট তারা রিভিল করতে পারছে। দেন সেই ক্ষেত্রে আপনার বিষয় শুধু না করতেই হবে না, আপনাকে 90 বছরের জন্য ভার্ট করে রাখতে পারে। সো এই খুঁটিনাটি বিষয়গুলো আজকে আমি সাউন্ড পেয়েছি বলছি। সো অ্যাগেইন আপনাকে ইমিডিয়েটলি কনফার্মেশন পেজ প্রিন্ট করতে হবে এবং সেভ করতে হবে, ওটা সাথে নিয়ে যেতে হবে, পাসপোর্ট নিয়ে যেতে হবে, এবং কোনো অবস্থাতেই ইন্টারভিউর আগে সপ্তাহখানিক আগে বা 10 দিন আগেও ওখানে গিয়ে আবার চেঞ্জ করবেন না। বাট আমরা কিন্তু সবাইকে বলি একবার যখন সাবমিট করছেন ওখানে বারবার চেঞ্জ করতে যাবেন না, তাহলে তারা এটা অত হিস্ট্রিক্যালি দেখা গেছে এটা নিয়ে চ্যালেঞ্জ করে যে হোয়াই ডিড ইউ চেঞ্জ ইট, ইউ পুট সামথিং, হোয়াই ডিড ইউ চেঞ্জ ইট। সো এটা এই এক্সপ্লেনেশনটা আসতে পারে। দেয়ারফর সাবমিট করার পর একদম আবার ঢুকে সেখানে চেঞ্জ না করাই ভালো। অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। এক্ষেত্রে এই নোটিশে আমরা একটু দেখলাম যে স্টুডেন্টদের সম্পর্কেও কিছু সতর্কতা দেওয়া হয়েছে, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে অনেক ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসে তারা যে সিটিতে বা যে শহরে বা যে ইউনিভার্সিটিতে তিনি পড়বেন সেখানে যে সেখানকার বিমানবন্দরে না নেমে অন্য কোনো স্টেটে যে নামেন বা অন্য কোনো জায়গায় যে সেখানে উনি থাকেন। তো সেক্ষেত্রেও তো এখানে দেখা যাচ্ছে যে বলা হয়েছে যে স্টেটে বা যে ইউনিভার্সিটির কাছে যেখানে তিনি পড়বেন সেখানেই তাকে নামতে হবে। অন্য স্টেটে যদি নামে তাহলে এয়ারপোর্ট থেকেই তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হতে পারে। আবার শুধু তাই নয়, যে কতদিন আগে অর্থাৎ আপনার সেশন কবে শুরু হবে, সেই সেশন শুরু হওয়ার কতদিন আগে আপনাকে আসতে হবে সেটাও একটা নির্ধারণ করা আছে। এই বিষয়টি যদি একটু পরিষ্কার করেন, কারণ আপনি জানেন যে আমাদের দেশে মানে আমেরিকায় যত স্টুডেন্ট ভিসা নিয়ে আসে সারা পৃথিবী থেকে আমাদের স্থান, বাংলাদেশের স্থান 8ম। সেক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের স্টুডেন্টদের জানা দরকার। এই বিষয়টি যদি আপনি একটু পরিষ্কার করেন। শিওর শিওর রানা ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যখন আপনি যেমন ভিসা পাচ্ছেন আপনি মিশিগানে কোনো একটা স্কুলে পড়ার জন্য, মিশিগানে কোনো একটা কলেজে, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে নিকটবর্তী কোনো এয়ারলাইনে এয়ারপোর্ট আপনি ল্যান্ড করা, কারণ যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি স্টেটে একাধিক অনেকগুলো এয়ারপোর্ট আছে। সুতরাং সেক্ষেত্রে মিশিগানে না গিয়ে যদি আপনি এয়ারপোর্টে ল্যান্ড করতে চান, যদি ফোর্ট অফ এন্ট্রিতে কাস্টম অফিসার স্মার্ট হয়, সে আপনাকে দেখবে যে ওকে সে স্টুডেন্ট ভিসা আসছে, হোয়াট ইজ দি
স্কুলটা কোথায়, উনি নিউ ইয়র্কে কেন আসতেছে। ইয়েস, তাকে একে বলে আনফেটার্ড ডিসক্রিয়েশন, অর্থাৎ ইউএস অ্যাম্বাসেডর ভিসা দিয়েছে বিগ অফিসার, কিন্তু সিকিউরিটি গার্ড বলবে যে নো তুমি ইউ লাই টু দি গভর্নমেন্ট। আই থিঙ্ক এটাকে বলে কন্ট্রাডিক্টরি টু দি ইন্টেনশন। আপনার ইন্টেনশন আছে এখানে লেখাপড়া করার জন্য মিশিগানে, কিন্তু ঢুকতেছে না আপনি নিউ ইয়র্কে। দে হ্যাভ রাইট টু সেন্ড হিম ব্যাক, অথবা তাদেরকে ডিটেইন করে কোশ্চেন ইয়ার করে স্যাটিসফ্যাক্টরি আনসার যদি দিতে হয়। যেমন স্যাটিসফ্যাক্টরি আনসার এমন হয়, হ্যাঁ নিউ ইয়র্কের আত্মীয় স্বজন আছে, ওরা ওরা আমাকে রিসিভ করবে, রিসিভ করার পরে ওনারা সহ আমাকে আবার স্কুলে নিয়ে যাবে মেবি। তখন সেক্ষেত্রে তার দিকে তোমার আত্মীয় কে বললো, আমার আত্মীয় মজুমদার, ওকে লেট মি সি হিজ ফোন নাম্বার। এখন তারা ওই এয়ারপোর্ট থেকে অন দ্য স্পট কল দিল, অন্য রুমে একটু বসে রাখে, ওই সময় এগুলো বলে ঠিক আছে তোমার যে আত্মীয় আছে এই আত্মীয়টা মিশিগানে না গিয়ে এখানে কেন আসলো। উনি যদি বলে যে না এই ব্যাপার তো আমি কিছু জানি না, দ্যাট ইজ হ্যাভ এ বিগ প্রবলেম। যদি অপরপক্ষে ওই সময় ওনার আত্মীয় যদি বলে ইয়েস ইয়েস আমরা তো এয়ারপোর্টে আসছি, ওনাকে এখানে নিয়ে যাবো বা এয়ারপোর্টে আসছি, অথবা তাকে বলছি কোনো উবার নিয়ে চলে আসার জন্য আমরা ওনাকে দিয়ে আসবো, আমাদের এখানে 2 দিন থাকবে, কারণ সেশন শুরু হইতে আরো 15 দিন সময় আছে। এবং সেকেন্ড কোশ্চেন ছিল কতদিন আগে আসবেন। ইয়েস, কতদিন আগে আসবেন এখানে কোনো লেখা নাই, রিজনেবল টাইম বিফোর। যেমন সেশন শুরু হবে 1 তারিখে, আপনি 15 দিন আগে আসলেন, একটু স্যাটেল 10 দিন আগে আসলেন, 5 দিন আগেও আসলেন, না না এক্ষেত্রে এই নোটিশে স্পষ্ট করে বলা আছে যে যে সেশনে ক্লাস শুরু হবে, অর্থাৎ ক্লাস শুরু হওয়ার 1 মাস আগে তাকে আসতে হবে, তার বেশি আগেও আসা যাবে না, বা পরে আসলেও রিপোর্ট করে দিতে পারে, এই ধরনের সতর্কতা বলা হয়েছে। দিছে বাড়িটাকে বলে রিজনেবল টাইম। আজকে 1 মাসের জায়গায় যদি আপনি 15 দিনও করেন মেবি তারা এটাকে ইজিলি নিবে। যদি দেখা গেল যে 1 দিন আগে আসতেছেন অথবা 6 মাস আগে আসতেছেন, আনরিজনেবল টাইম। আবার অনেকে পরেও আসে, অনেকে পরেও আসে, পরে এসে দেখেন সেন্ড ইট ব্যাক। আচ্ছা যদি দেখা গেল যদি সেশন শুরু হয়েছে তার একদিন ওই দিনই আসছে, যাবে 2 দিন পরে আসছে, অথবা মেডিকেল ডকুমেন্টেশন আসে যে ওই 5 দিন হসপিটালে ছিলেন, দ্যাট কুড বি দ্য ইস্যু। এখন যদি আমি এখন ভয় লাগাই যে 1 মাস আগে আসতে পারবেন না, ওই লোকটা অসুস্থ, সে আর আসলোই না, দেন হি লুজ দি ভিসা অপরচুনিটি। বাট ইফ দেয়ার ইজ এ সিচুয়েশন বিয়ন্ড ইউর কন্ট্রোল, দেখা গেল আপনার ওই এই হসপিটাল থেকে বাইরে এসেছেন মাত্র, অথবা আসার সময় কার অ্যাক্সিডেন্ট, আসতেছিলেন 1 মাস আগে, আপনি আসতেছিলেন সিলেট থেকে, পথে কার অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে আসছিলেন 10 দিন, সমস্ত কাগজপত্রও আছে, দেন দ্যাটস রিজনেবল। তো মোট কথা হচ্ছে আপনাকে রিজনেবল টাইমে আগে আসতে হবে, শিওর 1 মাস আগে আসতে হবে, বাট দেয়ার ইজ এ সার্কামস্টেন্স সামটাইম কুড বি, বাট ওইটা হলো আপনাকে মাথায় রাখতে হবে। এবং যে কলেজে পড়বেন ওই কলেজের নিকটবর্তী এয়ারপোর্টে ল্যান্ড করবেন, যদি তার বিচ্যুতি ঘটে সেটা ভেরি রিজনেবল আপনার এক্সপ্লানেশন থাকতে হবে। দেখা গেল যে একটা ছোট ছেলে আসতেছে প্রথমবারের মতো আমেরিকাতে, তার খালা থাকে বোস্টনে, বললে তুমি খালার এখানে নামবে 1 মাস আগে, নামিয়ে এখানে 15 দিন থাকিয়া ওনারা শহর দিয়ে তোমাকে খেতা বালিশ কাগজপত্র দিয়া তোমাকে ওখানে হোটেলে দিয়ে আসবে, দ্যাটস রিজনেবল আনসার। অ্যাজ অপোজ টু কোনো কারণ ছাড়াই তুমি অন্য কোনো স্টেটে কেন যাইবে, এটা কোনো টেররিস্ট প্লট করতে যাইবা কিনা সেই সন্দেহে আপনাকে দেশে ফেরত পাঠাতে পারে। ব্যাক টু ইউ রানা ভাই। অনেক ধন্যবাদ জনাব মজুমদার। অর্থাৎ আপনার আলোচনার মধ্য দিয়ে আমরা একটা বিষয় স্পষ্ট হতে পারলাম যে আমাদের স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসবেন এখানে মোটামুটি 3টা সতর্কতা এখানে তাদের জন্য হচ্ছে। এক হচ্ছে যে সেশনে ক্লাস শুরু হবে তার আগেই ইন্টারভিউ দিতে হবে, এবং ইন্টারভিউর পরে ক্লাস শুরু হওয়ার 1 মাস আগে আসতে হবে, এবং যে স্টেটে ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেই স্টেটেরই কোনো এয়ারপোর্টে তাকে নামতে হবে। অন্য কোনো স্টেটের এয়ারপোর্টে যদি নামে তাহলে তাকে, যদি আপনি আপনার ভাষায় কোনো স্মার্ট অফিসার, যদি ইমিগ্রেন্ট অফিসার যদি তাকে ইচ্ছা করলে ডিপোর্ট করে দিয়ে দিতে পারে। এবং যেহেতু এটা নোটিশ আকারে আসছে, সুতরাং ধরা যেতে পারে যে এটা খুব স্ট্রিক্টলি বলবৎ করা হবে বা মেনে নেওয়া হবে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এগুলো ভেরি স্ট্রিক্টলি ফলো করবে, যাতে ইমিগ্রেন্ট কমিউনিটিকে এখানে কম আনা যায়। ট্রাম্প আমলে ধরে নিতে পারেন এই ধরনের অজুহাতে তারা এই ধরনের বিচ্যুতিকে তারা সিরিয়াসলি নিবে, এটা মাথায় রাখা দেখে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ জনাব মজুমদার বিষয়টি পরিষ্কার করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমরা যে এই মুহূর্তে যে আলোচনাটি করলাম, আমরা ইউএস এমবাসি ঢাকা ফেসবুক পেজ আপনারাও চেক করতে পারেন। গত পরশু অর্থাৎ 6 তারিখেই এটাই সতর্কতা নোটিশটি আবার দিয়েছে, যদিও এর আগে প্রথম নোটিশটি ছিল ডিসেম্বরের 11 তারিখে, তারপরে জানুয়ারির 6 তারিখে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা তারা দিয়েছে। এবং যারা
ইচ্ছা করলে ইউএস ট্রাভেল ডক্সে যেও বিষয়টি পরিষ্কার করতে পারেন। সুতরাং যারা আমরা আগেই বলেছি যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবেন, স্টুডেন্ট ভিসা বা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে যারা আসবেন, তাদের কি কি শর্তগুলো পালন করতে হবে সেগুলো আমরা পরিষ্কারভাবে উল্লেখ করেছি। দ্বিতীয়বার আমরা বলতে চাই না। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, এবং যারা চিন্তা করছেন আমেরিকাতে আসবেন এবং ইন্টারভিউ দেবেন, তারা একটু বিষয়টিকে নিজেদের মধ্যে উপলব্ধি করে ইন্টারভিউ দিতে যাবেন। তা না হলে হয়তো এমনও হতে পারে ইন্টারভিউ দিতে গেছেন, সেই মুহূর্তে আপনার ইন্টারভিউ বাতিল হয়ে যেতে পারে। সুতরাং এই আশঙ্কাটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে আপনারা নেবেন বলে আমরা মনে করি। জনাব মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আসতে চাইব যে এর দ্বিতীয় যে আলোচনাটি আমাদের আছে, যে একবার ডিপোর্টেশন অর্ডার হয়ে গেলে যদি কেউ তার কেসটি কিভাবে আবার রিঅ্যাডমিশন করবেন বা মোশন টু রিওপেন করে নিজেকে সুরক্ষিত করবেন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে একটি ছোট্ট বিরতি নিতে চাই। বিরতির পরে এসে কথাটি বলবো। এবং ওয়াকার ইউনুস সজল তিনি একটি প্রশ্ন করেছেন, সেটিরও আমরা জবাব দেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব লজ এবং কমিউনিটি লিডার, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব মজুমদার, আমরা বলেছিলাম বিরতির পরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ডিপোর্টেশন অর্ডার নিয়ে, এবং সেক্ষেত্রে ডিপোর্টেশন অর্ডারের মোশন টু রিওপেন বা রিঅ্যাডমিশনের বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম। তার আগে ফেসবুকে একটি প্রশ্ন এসছে, কিন্তু প্রশ্নটি পুরোপুরি মানে অর্ধেক প্রশ্ন, পুরোপুরি তারপরেও আমি একটু বলতে চাই। ওয়াকার ইউনুস সজল তিনি বলছেন ডিকিউ 2021-এর কোন মাসে চলছে, এইটুকুই শুধু লিখেছে, আর কোনো ইনফরমেশন নেই। আপনি কি এই অংশটুকুতে বুঝে কোনো জবাব দিতে পারবেন কি? 2021 সালের কোন মাসে চলছে এটা বিষয়টা ক্লিয়ার না। ওনার প্রতি অনুরোধ রইল উনি যেন আবার কল দিয়ে, এই নাম্বারটা তো এখানে আছে এখনো 646-307-9828, একটু করে আবার কল দিলে আমরা বিষয়টা সরাসরি থেকে শুনতে পারবো, বা অন্যদিন উনি কল দিতে পারে। আমি দুঃখিত, আমি বুঝে নেই পুরো সেটাই। সাইফুল ইসলাম বলেছেন অ্যাসাইলাম ফাইল অ্যান্ড হিয়ারিং এ যদি পিডি অফার করে সেটা কি গ্রহণ করা উচিত? বিগ কোশ্চেন। সেটা আপনার কেসের মেরিটের উপর ডিপেন্ড করেই আপনার অ্যাটর্নি এবং আপনার জাজ ডিসিশন নিবে। যদি দেখা যায় যে এখানে অনেক ক্ষেত্রে যদি পিডি না নেন, তখন জাজের অধিকার আছে আপনাকে ডিনাই করা। তো ডিনাই করলে আপনি আপিল করতে পারবেন। আবার প্রসিকিউশন ডিসক্রিশন যেটাকে বলা হয়, এটারও আবার বিভিন্ন রকমের বিষয় আছে, আপনি অ্যাটর্নির সাথে বুঝে নেবেন। অনেক ক্ষেত্রে ফিডি দেওয়ার পরে দেখা গেল আর ওয়ার্ক পারমিট দিচ্ছেন না, আবার সেখানে যদি উইদাউট প্রিজিডিস বা উইথ প্রিজিডিস এই ধরনের কথা লেখা থাকে, এগুলা ক্লিয়ারলি বুঝতে হবে সে ওয়ার্ক পারমিট পাচ্ছে কিনা, সে আজীবন থাকতে পারছে কিনা, অন্য একটা মামলা ফাইল করতে বাধা আছে কিনা, এইসব বিষয় বুঝে নিয়েই ফিডি অর্থাৎ প্রসিকিউটরিয়াল ডিসক্রিশন অর্থাৎ তাদের আজ্ঞা, তাদের প্রসিকিউটরের উপর ছেড়ে দিলেন যে আপনার মামলা আপনি প্রসিকিউশনের অর্থাৎ বাদীর উপর, আপনি বিবাদী হয়ে বাদীর উপর ছেড়ে দিলেন। তো সেই বিষয়টা আপনার অ্যাটর্নির সাথে ভালোভাবে বুঝেই নেবেন। কারণ আমরা অলমোস্ট এভরিডে শুনি যে আপনার মক্কেলকে নিয়ে গেছে যে কেসে ট্রায়াল করার জন্য, ট্রায়াল করবে, গ্রিন কার্ড পাবে, সে তাকে ফিডির সম্বন্ধে কোনো কথাই বলা হয় নাই। অন দ্য স্পট সেখানে জাজ দুই পক্ষকে ডাকে নিয়ে বললো, লিসেন উই ক্যান নট ডু দিস কেস, উই ক্যান অফার ইউ ফিডি। এখন আপনি ফিডি বলছেন, এই মহিলা বা লোকটা তো খুবই ভীত হয় ওই সময়, সে বললো ঠিক আছে আপনি যা ভালো লাগে সেটা নেন। আসলে সে ফিডি নেওয়া হয়তো সেখানে ঠিক ছিল না, পরবর্তী মোশন ফাইল করা তার জন্য কষ্ট হইতে পারে। সুতরাং পিডি নিচ্ছে কি নিবে না সেটা আপনি এবং আপনার অ্যাটর্নির সাথে ভালোভাবে বুঝে নেবেন, এবং আপনার অ্যাটর্নির কথায় বা আচরণে বা ইংরেজিতে কথা বলছে বা আপনি পুরো বুঝতেছেন না, দেন ইউ ক্যান গেট সেকেন্ড ওপিনিয়ন, দেন ডিসাইড, এবং সাথে সাথে নিতে বাধ্য না। আপনার বুঝতে হবে যে আমি পিডি নিব কি নিব না, আমাকে একটু ভাবতে দেন, মেবি দে উইল গিভ ইউ 1 month টাইম বা 7 day টাইম দিতে পারে। সুতরাং বুঝিয়েই সেটা পিডি নিবেন কি নিবেন না সেটা একটু ভেবে চিন্তে নিতে হবে। অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। মোহাম্মদ আজহার ইসলাম তিনি যে প্রশ্নটি করেছেন খুব সহজে 1 সেকেন্ডে উত্তর দিতে পারবেন। গ্রিন কার্ড হোল্ডার আমেরিকার বাইরে কতদিন থাকতে পারবে?
শিওর। তো আমেরিকার বাইরে আপনি থাকতে পারেন, এভাবে বলি 1 বছরের আগে যদি আপনি ফেরত আসেন আপনার কোনো পারমিশন লাগবে না, 1 বছর পর্যন্ত বিনা পারমিশনে থাকতে পারবেন। তবে 6 মাসের অধিক সময় যদি থাকেন তাহলে আপনাকে ওই পার্মানেন্ট রেসিডেন্সি ব্রেক হয়ে যাচ্ছে, সুতরাং সেটা মাথায় রাখতে হবে। মানে পরবর্তীতে সিটিজেন পরীক্ষা দিতে গেলে তখন সমস্যা, মানে সময়টা বেশি লাগবে। রাইট। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেমন অনেকে পারমিশন নিয়ে যাচ্ছেন, পারমিশন নিয়ে আপনি 2 বছর পর্যন্ত থাকতে পারবেন। তবে এর অর্থ এই নয় যে সিটিজেনশিপের জন্য পারমিশন নিয়ে ওই অজুহাতে ওই টাইমটা কাউন্ট হবে না, স্টিল এর ডিসকন্টিনিউ হয়ে যাবে সেখানেও। সুতরাং এটা মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ আজহার ইসলাম, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। মোহাম্মদ এস নিয়া তিনি, তার একটা প্রশ্ন আছে। তিনি বলছেন আমার ওয়াইফ ডিসেম্বর 10, 2023 তারিখে ইন্টারভিউ দিয়েছেন, ওয়েলকাম লেটার দিয়েছে, কিন্তু ভিসা দেয় নাই, কারণ আমার একটা মেয়ে আছে। অফিসার বলেছে মেয়ের সাথে ভিসা দেবে, মেয়েরও অ্যাপ্লাইয়ের 15 মাস চলে গেছে, এখনও অ্যাপ্রুভ লেটার পাই নাই। কিন্তু সমস্যা হলো আমার ওয়াইফের ভিসার কোনো সমস্যা হবে কি জানাবেন? না, সমস্যা হবে না, কারণ আপনারা এনবিসিতে এবং এমবিসিকে ওই দুইটা ভিসা একসাথে অ্যাডজুডিকেট করার জন্য ইমেল দিতে পারেন এবং এক্সপেডাইট রিকোয়েস্টও করতে পারেন যে আপনার ওয়াইফ দীর্ঘদিন অপেক্ষা করছে, যদি কোনো শারীরিক অসুস্থতা থেকে থাকে সেই ক্ষেত্রে, বাচ্চারও যদি কোনো অসুবিধা থেকে থাকে, অথবা আপনার হাজব্যান্ড যদি ফ্যামিলি সেপারেশনের জন্য সাইকোলজিক্যালি কোনো প্রকার দুর্দশার সম্মুখীন আছে, এই ধরনের অজুহাতে এগুলো পারফেক্ট কেস, এই ধরনের কেসকে তারা প্রপারলি অ্যাডজুডিকেট করে, দুইটা একসাথে করে এবং এক্সপেডাইট করার সম্ভাবনা থেকে থাকে। অনেক ধন্যবাদ জনাব এসনিয়া, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জনাব মজুমদার, আমরা আমাদের মূল আলোচনায় একটু যেতে চাই, কারণ এটাও একটু গুরুত্বপূর্ণ। কারণ একজন অ্যাসাইলাম সিকার, তার ডিপোর্টেশন অর্ডার যদি জারি হয়, তার জন্য যুক্তরাষ্ট্রে নিজেকে সুরক্ষিত করার কিছু আইনি প্রক্রিয়াটা রয়ে গেছে, যেমন মোশন টু রিওপেন বা রিঅ্যাডমিশন। এর ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ ধাপ আছে, এবং সেক্ষেত্রে আপনার কাছে যে আমি জানতে চাইব যে এক্ষেত্রে কী ধরনের শর্ত আছে বা সময়সীমা, অর্থাৎ ডিপোর্টেশন অর্ডার জারির কতদিনের মধ্যে মোশন টু রিওপেন ফাইল করতে হবে, বা স্টে অফ রিমুভালের আবেদনের ক্ষেত্রে যেটি আমরা বলি যে মোশন টু রিওপেন পেন্ডিং থাকা অবস্থায় স্টে অফ রিমুভালের জন্য আবেদন করতে পারবেন কি না, এই প্রশ্নগুলো থাকবে। তবে তার আগে একজন দর্শক টেলিফোনে আছেন, তার টেলিফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাশেদ বলছি বাফেলো থেকে। আমি আসছি প্রায় 2 ইয়ার্স, কিন্তু আমার মামলাটা এখনো পর্যন্ত অনলাইনে আসে নাই। এটা আপনি 2 বছর আসছেন, কিভাবে এসেছিলেন? অ্যাসাইলাম করেছেন? জি জি, আমি অ্যাসাইলাম করছি, আমি ব্রাজিল হয়ে আসছি, মেক্সিকো। জি জি, তারপরে আমি আসছি, আমার মামলাটা এখন অনলাইনে আসে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আসলে আমার ফ্যামিলি তো বাংলাদেশে, আমি কি হজ করার উদ্দেশ্যে কি এদেশে ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যাইতে পারবো কিনা, এটাই জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাদের। অনেক ধন্যবাদ জনাব রাশেদ। জনাব মজুমদার। শিওর। সো আপনার অনলাইনে আসে না, এটা ভেরি সিরিয়াস কোশ্চেন। সম্ভবত আপনাকে যখন এনটিএ দেওয়া হয়েছে, নোটিশ টু অ্যাপিয়ার, এবং অনেক সময় 2 বছর পরে ডেট দেওয়া হয়, বাট আপনার উচিত হবে আপনাকে যখন এনটিএ অর্থাৎ আপনাকে রিলিজ দিয়েছে, সাথে সাথে I-589 ফাইল করা। আর 589 যখন ফাইল করবেন তখন টাইম ক্লিকিং হয়, আপনার কেস লগিং হয়, এবং আপনার 1-800 নাম্বারে কল করলে ওরা কোড ডেট সেগুলো আপনি পাবেন। সো এটা কেন ফাইলেন না, সামথিং সিরিয়াসলি রং, আপনি আপনার অ্যাটর্নির সাথে ইমিডিয়েটলি আপনার পছন্দের অ্যাটর্নির সাথে কথা বলেন যে আপনার কেস কেন ক্যালেন্ডারে আসতেছে না। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আপনার পারমিশন নিয়ে যদি দেশে যান, সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে কি কথা বলে আপনি এখানে ঢুকছেন। যদি বলেন যে আপনি দেশে নির্যাতিত, লাঞ্ছিত, উপেক্ষিত হয়েছেন, জীবনে ঝুঁকি আছে আপনার, এখন যদি আবার পারমিশন নিয়ে যাচ্ছেন, না না, সে দেশে যেতে চায় না, সে হজ করতে সৌদি আরব যেতে চায়। শিওর। আই এম সরি, হজ করলে অ্যাবসলিউটলি হজ করতে যাইতে কোনো বাধা নেই। আমি সেটা বলতে চাইছিলাম, হজ করতে গেলেন বা অন্য একটা রাষ্ট্রে গেলেন, বাট মেক শিওর আপনার 589 যেন পেন্ডিং থাকে। অর্থাৎ যদি আপনার 589 যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা হচ্ছে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, জেনারেল রুল হচ্ছে যদি গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, আপনি পারমিশন নিয়ে I-131 ফাইল করে অন্য দেশে যাইতে পারেন এবং ঘুরে আসতে পারেন, তাতে কোনো বাধা নাই। তবে অ্যাগেন আপনার 589 আপনার নাকি শুধু এনটিএ নিয়ে বসে আছেন, কেস
ক্লিকিং হয় নাই, আপনি গেলেন, আসার সময় কিন্তু আবার আপনাকে আর ঢুকতে দিবে না যদি কোনো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন পেন্ডিং না থাকে। অনেক ধন্যবাদ জনাব রাশেদ, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি ফারুক বলছি ফ্লোরিডা থেকে। জি। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে স্যারের কাছে, আমার দুইটা কোশ্চেন আছে স্যারের কাছে। জি বলুন। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আমি হচ্ছে অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছি এন্ড আমি আমার ফিঙ্গারপ্রিন্টও দিয়েছি। তো আমার কোশ্চেনটা হচ্ছে আমি কি হচ্ছে মানে আমার স্ট্যাটাসটা অ্যাডজাস্ট করতে পারবো when I get my green card, when I get my work permit and SSN like EB3, এটা কি পসিবল? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমি যদি হচ্ছে SSN পাই সেক্ষেত্রে কি আমি একজন ইউএস সিটিজেন যেভাবে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে লাইক ফ্রি অফ কস্ট অর সামথিং, আমি মানে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যে লো কস্টটা যে থাকে ওইটা কি আমি সুযোগ পাবো? থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব ফারুক আপনার প্রশ্নের জন্য। জনাব মজুমদার। শিওর, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের রুল হচ্ছে যখন নন ইমিগ্রেন্ট ভিসায় যারা আছেন তারা যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ফাইল করেন, সেই পর্যায়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি তখনও এখানে কোনো একটা স্ট্যাটাস নিয়ে আসেন, যেমন স্টুডেন্ট বিষয়ে আসেন অথবা অ্যাসাইলাম ফাইল করেছিলেন আপনার I-94 ভ্যালিড থাকাকালীন, সে কন্টিনিউয়াসলি ছিলেন এখানে, সেক্ষেত্রে EB3-র মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করতেই পারেন। আর একমাত্র ব্যতিক্রম হচ্ছে যারা ইউএস সিটিজেনকে বিয়ে করবে তারা 10 বছর অবৈধ থাকা, 15 বছর অবৈধ থাকার পরও যেহেতু লিগালি আসছিলেন এখানে বিয়ে করে গ্রিন কার্ড পাবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। না, আরেকটা প্রশ্ন রেখেছিলেন উনি যে লো কস্টে অন্যান্য স্টুডেন্টদের মতো পড়াশোনা। থ্যাংক ইউ রানা ভাই। যখন আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন এরপর আপনি যে লো কস্টে পড়বেন বা বিনা ফ্রিতে পড়বেন সেটা ডিপেন্ড করে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের উপরে। যদি দেখা যায় আপনার কোনো ইনকাম নাই দেন আপনি বিনা পয়সা পাইতে পারেন। এবং অলসো এটা ডিপেন্ড করে স্কুল বাই স্কুল, কলেজ বাই কলেজ। কোনো কোনো স্কুল আছে তারা গভর্নমেন্ট সাবসিডি নিয়ে না, তারা হাই পয়সা নেই। আর যেগুলো গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট স্কুল, সেখানে ডিপেন্ড করবে আপনার ইনকামের উপর। যদি ইনকাম না থাকে আপনাকে কম পয়সা অথবা বিনা পয়সা করতেই পারেন, সেটা ডিপেন্ড করে আপনার ইনকামের উপর। অনেক ধন্যবাদ জনাব রাশেদ, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ফেসবুকে ওয়াকার ইউনুস সজল যে প্রশ্নটি আমরা ঠিকমতো বুঝতে পারিনি বলে দেইনি, উনি কিছুটা আবার জানিয়েছেন, দেখুন তো এবার দিতে পারেন কিনা। আমাদের পিডি কারেন্ট হয়েছে 2007 সালে, আমাদের ডিকিউ 2021 সালের 5ই এপ্রিল। জানতে চাচ্ছি যে এখন 2021-এর ডিকিউ কোন মাস চলছে? এখন 2020 সালের শেষের দিকে। ওনাকে যদি যেভাবে প্রসেস হচ্ছে কেস, এভাবে যদি চলতে থাকে ওনাকে আরো 9 মাস অপেক্ষা করতে হবে। না, সেক্ষেত্রে উনি হয়তো ভিসা বুলেটিন, যদি জানুয়ারির ভিসা বুলেটিনটা যদি দেখেন তাহলে ওনার প্রশ্নের উত্তর নিজেই বের করে নিতে পারবেন, তাই না? তো অসংখ্য ধন্যবাদ জনাব ওয়াকার ইউনুস সজল আপনার প্রশ্নের জন্য। তো জনাব মজুমদার, আমরা যে আলোচনাটি করতে চাচ্ছিলাম সেটা যে মোশন টু রিওপেন বা রিঅ্যাডমিশনের ক্ষেত্রে বেশ কয়েকটা প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম। আপনি যদি সেই বিষয়গুলো একটু প্রশ্ন আর উত্তর দেন তাহলে যারা এই ডিপোর্টেশন হয়ে গেছে তারা অন্তত একটা আশার আলো দেখতে পাবে। জনাব সেই কথাটাই বলি ছোট্ট করিয়া। এটা রিঅ্যাডমিশন প্রসেস হচ্ছে এইরকম, যেমন অনেক লোক পাবেন 15 বছর আগে ডিপোর্টেশন হয়েছে বা 10 বছর আগে ডিপোর্টেশন হওয়ার পরে সে আর যায় নাই, ডিপোর্টেশন নিয়ে এসে অন্য স্টেটে গিয়ে বা কোথাও আছে, মানুষকে খোঁজাখুঁজি আর সরকারও করে না, উনি এখানে আসে। ইতিমধ্যে উনি বিয়ে করছে এখানে, অথবা ওনার ছেলে মেয়ে আছে এখানে, বিভিন্ন অজুহাতে, অথবা অত্যন্ত অসুস্থ ছিলেন, কোনো কারণে যাইতে পারেন নাই, তখন এখানে উনি আসেন। এখন উনি এই ধরনের কেসে উনি হয়তো 212 প্রসেস, যেটাকে বলা হয় রিঅ্যাডমিশন প্রসেস বলা হয় এই জন্য, যারা ডিপোর্টেড এলিয়েন একবার ডিপোর্টেশন পেয়েছেন তারা অ্যাডমিসেবল না আনলেস দ্যাট ডিপোর্টেশন উইথড্র অর সামহাউ ডিসমিস করা হয়। তো সেক্ষেত্রে রিঅ্যাডমিশন এই জন্য বলা হয়েছে, যেটা অ্যাডমিসেবল না, রিঅ্যাডমিশন প্রসেসের জন্য যে অ্যাপ্লিকেশনটা ফাইল করবেন বর্তমানে সেটাকে বলা হয় I-212। সো 212 ফাইল করার আগে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে যে দেয়ার ওয়াজ এ সিরিয়াস extraordinary burden, hardship, circumstances beyond your control, যেই কারণে
আপনি ডিভোর্সন পাওয়ার সাথে সাথে এই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারেন নাই। উদাহরণ হইতে পারে যেমন আপনার দুগ্ধপুষ্য ছোট বাচ্চা ছিল, আপনার অসুস্থ পিতামাতা ছিল, অসুস্থ স্বামী অথবা স্ত্রী ছিল, অথবা অন্য কোনো হেলথ রিজন ছিল, এটা কারণে আপনি ডিপোর্টেশনটা কমপ্লাই করতে পারেন, অর্থাৎ ডিপোর্টেশন নিয়ে দেশে যেতে পারেন নাই। এখন যদি আপনাকে ডিপোর্ট করা হয় আপনার অপূরণীয় ক্ষতি হবে, যেমন আপনার ছেলে মেয়ে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করার ছেলে মেয়েরা ক্ষতিগ্রস্ত হবে, ডিটাচ হবে, ফ্যামিলি সেপারেশন হবে, সাইকোলজিক্যালি ডিপ্রেস হবে। এই ধরনের সিরিয়াস গ্রাউন্ড থাকে, সিরিয়াস কাগজপত্র থাকে, তখন 212 অ্যাপ্রুভ হতে পারে। তবে 212 প্রসেস শুরু করার আগে আপনি যারা ইমিগ্রেশনে সিরিয়াসলি কাজ করে এবং অনেক সময় দিবে, রিসার্চ করি, দেখবে যে আপনার এনাফ ডকুমেন্ট আছে কিনা, এনাফ উজুত আছে কিনা, তাহলে আপনি 212 ফাইল করে আপনার ইনএডমিসিবিলিটিটাকে ওয়েব করাইয়া আবার অ্যাডমিশন প্রসেস অর্থাৎ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। এই প্রক্রিয়াকে বলা হয় 212 রিঅ্যাডমিশন প্রসেস। এছাড়া দেখা গেল অনেকে একটু সংক্ষেপে আলোচনা করতে হবে, হাতে 2 মিনিট। হ্যাঁ, সে দেখা গেল অনেকের কেস ডিফল্ট হয়েছে, ডিফল্ট হওয়ার পরে সে যায় নাই, ইতিমধ্যে সে ইউএস সিটিজেনকে বিয়ে করেছে এবং বিয়ের I-130 অ্যাপ্রুভ হয়েছে। ওই অজুহাতে ভেরি ইজিলি মোশন টু রিওপেন করে ওই ডিফোর্টেশনকে ডিসমিস করা যায় এবং জাজের নিকট যখন অ্যাডজাস্টমেন্ট বা স্ট্যাটাস প্যাকেজ দিবেন সেটা লক বক্সে ফাইল করে গ্রিন কার্ড পেতে পারে। সুতরাং আপনাকে খতিয়ে দেখতে হবে যে আপনি রিঅ্যাডমিশন বা মোশন টু রিওপেন কোয়ালিফাইড করেন কিনা। এবং আমি স্ট্রংলি এনকারেজ করব যারা ডিফল্ট হয়ে বসে আছেন তারা যেন 212 ফাইল করেন। 212 যদি ফাইল করেন এটা অ্যাডজুডিকেট হয়েছে, অর্থাৎ শেষ করতে সময় লাগবে 3-4 বছর, বাই দি টাইম টার্ম অ্যাডমিনিস্ট্রেশন ইজ ওভার। তো ভেরি গুড ইনফরমেশন হবে, আপনি লয়ারের সাথে কথা বলে দেখেন 212 আপনি কোয়ালিফাই করেন কিনা, যারা ডিপোর্টেড হয়ে বসে আছেন 10 বছর, 5 বছর, 6 বছর বিভিন্ন স্টেটে। তো সেক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে ডিপোর্টেশন অর্ডার জারির কতদিনের মধ্যে তাকে এই মোশন টু রিওপেনের ফাইল টাইম লিমিট মোশনের জন্য যদি আপনি এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্স থেকে থাকে যে আপনি যে কোনো সময় মোশন করার জন্য কোনো নির্ধারিত সময় নেই, শুধুমাত্র আপিল করার জন্য কেস ডিনাই হলে সেখানে লাগাই থাকে ইউ হ্যাভ 30 days টু আপিল। বাট ফর মোশন মানে এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেস কারণে এটা যে কোনো সময় করা যাইতে পারে যদি নতুন গ্রাউন্ড থেকে থাকে। সেখানে মূল কথা হলো যে সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার কেস ডিনাই হয়েছিল বা আপনাকে ডিপোর্ট করা হয়েছিল, বর্তমানে নতুন কোনো পরিস্থিতির উদ্ভব হয়েছে, সেই উদ্ভূত পরিস্থিতির প্রতিকারের জন্য যে পিটিশন দিবেন এটাকে বলা হয় রিঅ্যাডমিশন প্রসেস এবং মোশন টু রিওপেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও যে আজকে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, কয়েকজন দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং এই আলোচনার মধ্যে দিয়ে যারা এই বিষয়গুলো সম্পর্কে সংশ্লিষ্ট আছেন তারা কিছুটা হলেও আশার আলো দেখতে পাবে। জনাব মজুমদার, আপনাকে এই রাত্রিবেলায় শীতের রাত্রিতে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ আপনাকে এবং টিভিএন এর আমাদের শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয় এবং অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়। ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি। আবারও আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে কথা বলেছি যে ঢাকার ইউএস এমবাসি যে সতর্কতা নোটিশ জারি করেছে, বিশেষ করে নন ইমিগ্রেন্ট ভিসা যারা ইন্টারভিউ দেওয়ার জন্য যাবেন তাদের ক্ষেত্রে DS-160 ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ ফর্মে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনার ইন্টারভিউটি বাতিল হয়ে যেতে পারে, আপনার সব স্বপ্ন নস্যাৎ হয়ে যেতে পারে এক মুহূর্তের মধ্যে। সুতরাং বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নেবেন এবং আমরা যারা ডিপোর্টেশনের অর্ডারে হওয়ার ফলে যারা এই দেশ থেকে চলে যাওয়ার কথা তারাও কিভাবে সেই মানে ডিপোর্টেশনকে চ্যালেঞ্জ করে মোশন টু রিওপেন বা রিঅ্যাডমিশন করে আবার এখানে থেকে যেতে পারেন বা সুবিধা আদায় করতে পারেন, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।